পরোয়ানার তথ্য ফাঁসে ২০ পুলিশ কর্মকর্তা পালানোর তদন্ত চলছে। সন্দেহে ট্রাইব্যুনাল প্রসিকিউশন সংশ্লিষ্টরা। ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনের ফল বাতিল, ইশরাককে মেয়র ঘোষণা। শপথ নেবেন কিনা সিদ্ধান্ত নেবে দল। শেষ কর্মদিবসের পর ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। বাসে ট্রেনে নির্বিঘ্ন যাত্রা, মহাসড়কে যানজট না থাকায় স্বস্তি। ঈদের পর মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। ঈদের আগে শেষ ব্যাংকিং লেনদেনে গ্রাহকের ভিড়, টাকা তোলার ভিড়। কলবানী বাজার স্বাভাবিক। স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমা জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। পরোয়ানা জারির তথ্য ফাঁস করে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের আসামি ২০ পুলিশ কর্মকর্তা পালানোর ঘটনা নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথমে শুধু পুলিশের দিকে অভিযোগের তীর থাকলেও এখন সন্দেহে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন সংশ্লিষ্টরাও। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে চিফ প্রসিকিউটরের অফিস। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধীদের পালানো ঠেকাতে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার চেষ্টা করছিল প্রসিকিউশন। তথ্য ফাঁস রোধে গত কয়েক মাস ধরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের নাম আদালতে উচ্চারণ করত না তারা। কিন্তু এরপরও পরোয়ানা জারির সাথে সাথে তথ্য পেয়ে পালিয়েছে অনেক আসামি। সর্বশেষ রাজধানীর রামপুরায় ভবনে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার ঘটনায় ৯ মার্চ দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এডিসি রাশিদুল ইসলাম, রামপুরার তৎকালীন ওসি মশিউর ও এসআই তরিকুলের বিরুদ্ধে। কিন্তু ঘণ্টাখানিকের মধ্যেই এই তথ্য পৌঁছে যায় আসামিদের কাছে। তারা গা ঢাকা দেন বরিশাল, রাজশাহী ও চাঁদপুরের কর্মস্থল থেকে। এখন সবার প্রশ্ন, এত দ্রুত তথ্য পাচার করছে কারা? অর্ডারটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারছে না। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে। ন্যাচারালি এই বিল্ডিংয়ের মধ্য থেকেই যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তবে এটা অন্য কোনো লোকও হতে পারে, তদন্তের পরেই বলা যাবে। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের যারা পালাতে সাহায্য করছে তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। পালানোর আগেই আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হলে থানা পুলিশের মতো আদালতের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা দরকার প্রসিকিউশন কিংবা তদন্ত সংস্থার। এজন্য ট্রাইব্যুনাল আইনের বিধি ৬ ও ৯ সংশোধনের তাগিদ প্রসিকিউটরদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। একই সঙ্গে ভোট গ্রহণে কারচুপি এবং অনিয়ম প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়। মেয়র পদে শপথ নেবেন কিনা সেই সিদ্ধান্ত বিএনপি নেবে বলে জানিয়েছেন মামলায় বিজয়ী ইশরাক। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। যদিও সে নির্বাচনে ভোট গ্রহণে কারচুপি, ফলাফলে অনিয়মের অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফল ও প্রজ্ঞাপন বাতিল চেয়ে নির্বাচনের ১ মাস পর মামলা করেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আসামি করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, বিজয়ী প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও তৎকালীন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সহ ৮ জনকে। বৃহস্পতিবার এই মামলার রায় দেয় আদালত। ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হয় মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়। বিএনপির সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। রায় ঘোষণার পর ইশরাক হোসেনের আইনজীবী জানান, গেজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে পারবেন ইশরাক হোসেন।
সরকারের নির্বাচন কমিশন এবং কমিশনের যে লোকজন তারাও সহায়তা করে যে এক পেছে রায় নিয়েছিল, আজকের বিজ্ঞ আদালত এই 5 বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। সেই রায় বাতিল করে আমাদেরকে এই আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। তবে মেয়র হিসেবে শপথ নেবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে দলের উপর নির্ভর করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। রায়ের পর বিজয়ী ইশরাক হোসেন বলেন, ভোটার কিংবা জনগণ নয়, অনিয়মই ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের জয় পাওয়ার হাতিয়ার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের আস্থা ফেরাতে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছে, নতুন দেশ গড়ার পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সরকারকে। সকালে চীনের বোয়াও সম্মেলনে দেয়া ভাষণে এশিয়ার উন্নয়নে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য, প্রযুক্তি সহ 5 খাতে সহযোগিতা জোরদারের প্রস্তাবও দেন তিনি। চীন সফরের দ্বিতীয় দিনে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অধিবেশনে জানান, নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জে জনগণের আস্থা ফেরাতে সংস্কারের কাজ শুরু হয়েছে। উন্নয়ন প্রশ্নে এশীয় দেশগুলো একে অন্যের সঙ্গে যুক্ত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দরকার সুনির্দিষ্ট একটি রোডম্যাপ। 5টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদারের তাগিদ তার। এশিয়ায় টেকসই অর্থনৈতিক ব্যবস্থা জরুরি। আমাদের এমন একটি নির্ভরযোগ্য তহবিল লাগবে যা দিয়ে আগামী চ্যালেঞ্জ মোকাবেলা ও ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যাবে। বাণিজ্য সহযোগিতা বাড়াতে কাজ শুরু করতে হবে। উৎপাদন বাড়াতে হবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কমাতে হবে আমদানি নির্ভরতা। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস জানান, তাদের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে সমাজ, অর্থনীতি ও পরিবেশে। সে কারণেই প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসতে হবে। মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। 7 বছরের বেশি সময় ধরে 12 লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়ে আসছে। তারা মিয়ানমারের নাগরিক, তাই তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করতে হবে। নিজ ভাষণে গাজায় গণহত্যা প্রশ্নে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, সেখানে যা চলছে তা শুধু মুসলিম বা আরবের ইস্যু নয়, এটি বিশ্ব মানবতারই বিপর্যয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে চীন। দেশটির হাইনান শহরে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে চীনা উপপ্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠকে এসব আলোচনা হয়। চীনের হাইনান শহরে বোয়াও সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে গুরুত্ব পেয়েছে সম্পর্ক উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির কথা। বৈঠক হয়েছে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে আরও বেশি গম ও সার রপ্তানির আগ্রহ জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থ সংক্রান্ত বিষয়গুলো সমাধান হয়েছে এবং বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বৈঠক হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং ইয়োর সঙ্গে। চীনে বৃহৎ পরিসরে ফল ও কৃষিপণ্য রপ্তানিতে সংস্থাটির সহযোগিতা চেয়েছেন অধ্যাপক ইউনূস। এ সময় খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক জানান, বাংলাদেশি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে একটি নতুন নেটওয়ার্ক স্থাপন করা হবে। রপ্তানির জন্য নতুন প্রকল্প নেয়ার কথাও জানান কু ডং ইউ। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। দুই দেশের বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও একমত হয়েছে। এ সময় চীনা ঋণের সুদের হার 3% থেকে 1-2% নামিয়ে আনার অনুরোধ জানানো হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 11 এপ্রিল ঢাকা সহ 4 জেলা শহরে স্বাধীনতা কনসার্ট করবে সবার আগে বাংলাদেশ। বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান,
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হচ্ছে। দেশের 4টি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিনে বিকেল 3টা থেকে শুরু হবে এই কনসার্ট। রমজানের কারণে ঈদের পরে কনসার্ট অনুষ্ঠিত হবে উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী জানান, দেশব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য দেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে ভারতীয় এবং পাকিস্তানি সঙ্গীতের আগ্রাসন রুখে দিয়ে দেশীয় সংস্কৃতি তুলে ধরা। ঢাকার কনসার্টটি আয়োজন করা হবে মানিক মিয়া এভিনিউতে। এখানে যেমন বাউল গান, লালনের গান পরিবেশনা হবে, তেমনি আমাদের আধুনিক গান, পল্লীগীতি, দেশাত্মবোধক গানও আমরা সম্পৃক্ত করছি। এখানে সাংঘর্ষিক এমন কিছু নাই যেখানে আমাদের এই সমাজে কোনো বিভেদ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের 14টি অ্যাপার্টমেন্ট পেয়েছে দুদক। এসব সম্পদ সহ মোট 67 কোটি 63 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার তমালের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। নিউ ইয়র্কের কুইন্সের জামাইকা বাসিন্দাদের বেশিরভাগের বসতি নতুন। একসময় কালো মানুষের এলাকা নামে পরিচিত থাকলেও এখন সেখানে বাংলাদেশিদের সংখ্যা অনেক। জামাইকায় বাংলাদেশি প্রতিষ্ঠানের নির্মিত আফতাব স্কাই টাওয়ার। দুদকের তথ্য মতে এখানে রয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমালের 12টি অ্যাপার্টমেন্ট। একই এলাকার অন্য ভবনে আরও 2টো। দুদক বলছে তমাল বাংলাদেশ থেকে 63 কোটি 93 লক্ষ টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। সন্দেহজনক লেনদেন সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শহরের আরেক এলাকা বেলমোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের একটি বাড়ির খোঁজ পেয়েছে দুদক। মোট 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আমেরিকায় বাড়ি ক্রয়ের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায় তমাল ও খোকনের সকল অর্থ সম্পদ জব্দের জন্য যুক্তরাষ্ট্র সরকারকে আবেদন করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঈদে 9 দিন ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি বলেন, ঈদে সবার নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। এবার ঈদে সাপ্তাহিক ছুটি সহ টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ দেশের নাগরিকরা। বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, এবার পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে থাকছেন না। টানা ছুটি থাকলেও নিরাপত্তায় বিঘ্ন হবে না। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে, তাদের গাড়ি আছে, তারা খুব আরামে যেতে পারবেন, যাতায়াত করতে পারবেন। যারা কি বলে বাসা বাড়িতে আছেন তারাও ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। ঈদে অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আমরা সবাই ঢাকা থাকবো 2-1 ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইচ্ছে করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। এদিকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল, 70,000 মেট্রিক টন সার ও স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন বাস ও ট্রেন যাত্রীরা। বাস টার্মিনালে কোনো ঝক্কি নেই, ট্রেনেও নেই শিডিউল বিপর্যয়, তাই খুশি যাত্রীরা। বৃহস্পতিবার সকালে কোনো কোনো বাস ছেড়েছে অর্ধেক যাত্রী নিয়ে, তবে রাতে ভিড় বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের। মহাখালী বাসস্ট্যান্ডের বৃহস্পতিবার সকাল 10টার চিত্র। কাউন্টারে নেই হুড়োহুড়ি, যাত্রীদের টিকিটের জন্য নেই দীর্ঘ লাইনও।
একই অবস্থা গাবতলী বাস স্ট্যান্ডেও। আগে থেকে যেসব বাস অগ্রিম টিকিট বিক্রি করেনি তারা পড়েছে যাত্রী সংকটে। কোনো বাসে যাত্রী কম থাকায় অর্ধেক যাত্রী নিয়েও ছেড়েছে। টাইমের আগে আমার গাড়ি ফুল হয়ে যাবে। ঈদের যে চিত্র সেটা আমরা আসলে পাচ্ছি না। এটা সকালে 9-10 জন যাই নিয়ে গেছে, এখন এই যে 40 সিটের গাড়ি 7-8টা টিকিট হয়েছে, কিন্তু গাড়ি টাইম শেষ হলে আমাকে কিন্তু গাড়ি ছাড়তেই হবে। তবে যেসব কাউন্টার অগ্রিম টিকিট বিক্রি করেছে তারা সময় মতো বাস ছেড়েছে। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ দূরপাল্লার গন্তব্যের যাত্রী যারা আগে থেকে টিকিট কাটেননি তারা পড়েন ভোগান্তিতে। হঠাৎ করে আজকে ছুটি দিল, আমি আসছি, আজকে কাউন্টারে এসে টিকিট পাই না, যাবো চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে শিডিউল বিপর্যয় না থাকায় সময় মতো ঢাকা ছেড়েছে দূরপাল্লার আন্তনগর সব ট্রেন। ভোগান্তি ছাড়া স্বস্তিতে ট্রেন ভ্রমণে খুশি যাত্রীরা। কোনো ভোগান্তি এখনো পর্যন্ত হয়নি। ট্রেন যেহেতু ফাঁকা এবং খুব স্বস্তির, আমি বলবো যে খুব স্বস্তির যাত্রাই হচ্ছে। এইবার অনেকটা স্বস্তিতে যাইতে পারতেছি, বিশেষ করে আপনার ঢোকা এবং ট্রেনে ওঠা এবং যাওয়া। আশা করি যে এতক্ষণ যতটুকু সুশৃঙ্খলভাবে হয়েছে বাকিটুকু স্বাভাবিকভাবে শেষ হবে। রেলপথের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে কাজ করছে বলে জানান স্টেশন ম্যানেজার। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সবকিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সবকিছু সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেছেন। ঈদে ঘরমুখ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে দেখা গেছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ সন্ধ্যার পর থেকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালন করা হচ্ছে মহিমান্বিত এই রাত। শবে কদর কথাটি ফার্সি, এর অর্থ হলো মর্যাদার রাত। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল, তাই রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত। ইবাদত বন্দিগির মাধ্যমে রাতটি পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং জিকিরে মগ্ন থাকবেন তারা। তামিম ইকবালের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে, নেওয়া হয়েছে কেবিনে। 2-1 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন। সুস্থ হয়ে উঠতে তামিমকে বদলাতে হবে জীবনযাপনের ধরন। মানসিক অবস্থা ভালো না হলেও সময়ের সাথে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জীবনের লড়াই করে শঙ্কামুক্ত হয়ে রাজধানীর এভার কেয়ারে আপাতত অবস্থান তামিমের। ডাক্তাররা রাখছেন আলাদা নজর। যদিও স্বস্তির খবর, কেবিনে নেওয়া হয়েছে সাবেক অধিনায়ককে। যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তখন দেখা যাচ্ছে পেশেন্টের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি, ইকোতেও সামান্য মুভমেন্ট কমছে, হার্টের মুভমেন্ট, বাট ইনজেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ ভেরি গুড লাইফ। 2-1 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তামিম। তবে সতর্ক থাকতে হবে 1 মাস। নিয়মিত করাতে হবে চেক আপ। সুস্থ জীবনের জন্য আমূল পরিবর্তন আনতে হবে জীবনযাত্রায়। এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে। সো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলোআপে থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। মাত্র 36 বছর বয়সে এমন দুর্ঘটনা। তামিম সেটা কিছুতেই মানতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউন্সিলিংয়ে রাখা হয়েছে তামিমকে। ওইটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে, ওইটা সে কল্পনা করেনি। বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে। এমন ঘটনার পর মাঠে ফেরা অনেকটাই অসম্ভব। তামিমের ফেরার সম্ভাবনাও কম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিতে চান চিকিৎসকেরা। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার ভিতরে একটা স্ট্রেস থাকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ উল ফিতরের ছুটির আগে বৃহস্পতিবার শেষ হয়েছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন, তাই ব্যাংকগুলোতে কিছুটা বেড়েছে গ্রাহকের ভিড়। তবে এবার কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট না ছাড়ায় খোলা বাজারে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে কলমানিতে টাকার চাহিদা বাড়লেও তা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংকগুলো। টানা 9 দিন বন্ধ থাকছে ব্যাংক, তাই সকাল থেকেই বিভিন্ন শাখায় সেবা নিতে আসা গ্রাহকদের লম্বা লাইন। কেউ টাকা তুলছেন, কেউ জমা দিচ্ছেন, কেউ বা এসেছেন সঞ্চয়পত্র ভাঙাতে, আবার অনেকেই বিভিন্ন ভাতার টাকা তুলছেন। প্রয়োজনের তাগিদে তো টাকা উঠাইতেই হবে, সেই তাগিদেই আসা
যত কষ্টই হোক না কেন। এটাই লাস্ট কর্মদিবস, এই জন্য আর টাকাটা তো লাগে, ঈদের সময় ছুটিতে অনেক কেনাকাটাও করতে হয়। দীর্ঘ লাইন দেখা গেছে এটিএম বুথগুলোতেও। তবে ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নর্মালি সামনে ঈদকে কেন্দ্র করে অনেকে টাকা পয়সা উঠাচ্ছে, সেজন্য আজকে তুলনামূলক ভিড়টাও অনেক বেশি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্তে খোলা বাজার থেকে অতিরিক্ত দামে কিনছেন ক্রেতারা। এরা বললো যে আপনার 350 করে 100 টাকা, আজকে নিলাম 500 টাকা করে। নতুন টাকা হইলে বেশি আনন্দ লাগে আর কি, এই জন্য নিতে। ব্যাংক নোট ছাড়ে নাই, যার কারণে নোটের দাম বেশি, আর আমরাও নোট মনে করেন যে পাই নাই। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন গ্রাহকদের সহায়তা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কলপানির এক্স্যাক্টলি মানে এই মুহূর্তে রেটটা তো আমার কাছে কিন্তু নাই আর কি, তো খুব একটা মানে অ্যাজ ইউজুয়ালি আছে। আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা যেটা সচরাচর নেওয়া হয়ে থাকে তার থেকে এবার অধিকতর তো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে কর্মীদের বেতন ভাতা দেওয়ার সুবিধার্থে 28 মার্চ শুক্রবার ও 29 মার্চ শনিবার শিল্প এলাকায় বিশেষ ব্যবস্থায় কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চের 26 দিনে দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে 294 কোটি 50 লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে 82.4% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। এর আগে এক মাসে সর্বোচ্চ 264 কোটি ডলারের রেকর্ড ছিল গত বছরের ডিসেম্বরে। এদিকে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ আবারও 20 বিলিয়ন বা 2000 কোটি ডলার ছাড়িয়েছে। ডলারের দরও 122 টাকায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে মার্চের শেষে প্রবাসী আয় 300 কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। স্টার্টআপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তাদের বিদেশি কোম্পানি প্রতিষ্ঠায় কোনো বাধা থাকছে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা পরিপত্রে এসব জানানো হয়। এতে বলা হয় দেশের স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠান $10,000 বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে পারবেন। নতুন এই পদ্ধতিতে বিদেশে শুধুমাত্র একটি কোম্পানি গঠনের সুযোগ থাকছে। এছাড়া নিবাসী প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংকে আবেদন করে বিদেশে কোম্পানি গঠনের জন্য রেমিটেন্স পাঠাতে পারবে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের অধীনেই অনুমতি দেওয়া হয়েছে। তবে আবেদনকারীর উদ্ভাবনী ধারণা থাকতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিপত্রে বলা হয় এর মাধ্যমে বিদেশি ব্যবসা সম্প্রসারণ সহ বৈদেশিক আয়ের খাত বাড়বে। বছর জুড়ে তেমন কাজ থাকে না পঞ্চগড়ের তাঁত শিল্পের কারিগরদের। তবে ঈদ এলেই সরব হয়ে ওঠে এখানকার তাঁতপল্লী। বাহারি রঙের শাড়ি, পাঞ্জাবি, চুমকি, থ্রিপিস, খাদি, ওড়না সহ নানান সব কাপড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। ঈদে অন্য পোশাকের সাথে চাহিদাও বেড়ে যায় তাঁতের ওড়নার। এসব ওড়নার একটি বড় চালানের যোগান দিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের তাঁতপল্লীতে এখন রাত দিন শোনা যাচ্ছে খটখট শব্দের ছন্দ। ঈদে বাহারি রঙের ওড়নার বড় বড় সব অর্ডার সরবরাহ করতেই দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। তাদের ব্যস্ততা আর তাঁতের খটখট শব্দ মনে করিয়ে দেয় আর কদিন পরই ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে কাজের চাপগুলো আসলে আমাদের খুব পরিশ্রম হয়, মানে অনেকটা কষ্ট করে কাজগুলো করতে আমরা যে চেহারি খাওয়া পরে পরে আমরা কাজে জয়েন করি। এখন দিনরাত কাজ চলতেছে, ঈদের অর্ডার একটা ওড়নার অর্ডার পাইছে, সেই অর্ডারে কাজ চলতেছে। এখন আমরা রাত দিন ওড়নার কাজ করতেছি আর আমরা সব কিছুই তৈরি করি। প্রত্যন্ত এলাকায় তাঁত শিল্প রক্ষায় সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি ক্ষুদ্র উদ্যোক্তাদের। হস্তচালিত তাঁতের পাশাপাশি আমি কিছু ইলেকট্রিক মোটরের মাধ্যমেও কিছু তাঁত চালাচ্ছি দ্রুত প্রোডাকশন করার জন্য এবং খরচ কমানোর চেষ্টা করছি, যেহেতু কাপড়ের দাম কম। আমাদের সুতাগুলো বিদেশ থেকে আমদানি রপ্তানিতে একটা জটিলতা রয়েছে, যার কারণে দামও বেশি, আর সে তুলনায় আমরা হয়তো দামটা পাই না। দেবীগঞ্জের এই তাঁত শিল্প বাঁচাতে উদ্যোক্তাদের সহায়তার কথা জানালেন বিসিক কর্মকর্তারা। পঞ্চগড়ে তাঁত শিল্পী আগে অনেক বেশি ছিল, এখন ধীরে ধীরে আসলে প্রযুক্তির কারণে এই তাঁত শিল্পীগুলো হারিয়ে যেতে বসেছে। আমাদের বিসিক থেকে আমরা এই ধরনের যারা তাঁত শিল্পী আছেন আমরা প্রশিক্ষণের একটা ব্যবস্থা নেই। যান্ত্রিক যুগে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে তাঁত শিল্পের পেশা ছেড়েছেন অনেকেই। এই শিল্পকে বাঁচাতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার দাবি উদ্যোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।